চট্টগ্রামে গাড়িবহরে হামলায় বিএনপি মহাসচিব সহ আহত 15। হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ বললেন খালেদা জিয়া। এ হামলা অন্যায়, তদন্ত হবে বললেন ওবায়দুল কাদের। ফিরে আসা রহস্যজনক বলছেন হাসান মাহমুদ। রাঙামাটিতে অবিরাম বৃষ্টি, আরও বিপর্যয়ের শঙ্কা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে পাহাড় ধসে নিহত 5। এবং স্থান সংকটে স্থবির বেনাপোল স্থলবন্দর, গোডাউনগুলো বেহাল। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে সম্পদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলছে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই, মুখোমুখি ভারত ও পাকিস্তান। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। এতে মির্জা ফখরুল সহ দলের অন্তত 15 নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে আগামীকাল সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাঙামাটিতে পাহাড় ধসে দুর্গতদের মাঝে ত্রাণ দিতে যাওয়ার পথে রোববার বেলা 11:15টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আহত হন। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাতের শামিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গাড়ি চলছিল, ওই সময় হঠাৎ করে আমরা দেখলাম যে প্রায় 30-40 জন যুবক লাঠি, সোটা, হকি স্টিক, রামদা এবং বড় বড় পাথর নিয়ে তারা আমাদের গাড়িতেই ছিল সামনে। গাড়িটা আমির খসরু চৌধুরী সাহেবের গাড়িকে আক্রমণ করলো। এই আঘাত বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চিন্তা করেন, যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন, গণতন্ত্রের পক্ষে সোচ্চার হন, তাদের প্রতি আঘাত। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপিকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশ আজকে সেই পর্যায়ে এসেছে, একটি রাজনৈতিক দল তাদের ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে। সেই পর্যায়ে নেতৃস্থানীয় একটি দলের যে লোকজনের উপর, নেতৃবৃন্দের উপর যে ধরনের আক্রমণ, এরপরে আর বাকি থাকবে। হামলার প্রতিবাদে সোমবার দেশের সব জেলা সদর, মহানগর ও রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। কুমিল্লায় এক কর্মসূচিতে যোগ দিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মহাসচিব সহ নেতৃবৃন্দের উপর যে আঘাত, এইটা গণতন্ত্রের উপর আঘাত। আমি এই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আগামীকাল দেশব্যাপী জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ও রাঙামাটি জেলা বিএনপি। সালে জহুর চৌধুরী, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বিএনপির গাড়িবহরে হামলায় মির্জা ফখরুল সহ অন্তত 15 নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা বিনা ভোটের সরকারের আরেকটি হিংসাশ্রয়ী, অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ। ক্ষমতায় টিকে থাকতে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। তিনি আরও বলেন, পার্বত্য জেলাগুলোতে যখন মানবতা বিপন্ন সরকার প্রধান তখন অনুভূতিহীন থেকেছেন, আর বিএনপি যখন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চাইছে তখন তাদের উপর হামলা চালানো হচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপির প্রতিনিধি দলের উপর হামলা চালিয়েছে বলে উল্লেখ করেন খালেদা জিয়া। এ সময় হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি চেয়ারপারসন। বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে মোবাইল কোর্টের অভিযান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আর দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, রাঙামাটি না গিয়ে মির্জা ফখরুলের ফিরে আসা রহস্যজনক। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ।
রোববার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা হয়। এই হামলার সাথে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে বিআরটি এর চলমান অভিযানে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আমি যেটা শুনেছি ফখরুল সাহেব সবাই অক্ষত অবস্থা আছেন, তবে যারাই হামলা করেছে এটা খুব অন্যায়, এটা খুব অন্যায়। আমরা এটা খতিয়ে দেখছি এবং আজিজ সাহেবকে বলা হয়েছে তদন্ত করে দেখছেন। অন্যদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে রাঙ্গামাটিতে না গিয়ে ফিরে আসাকে রহস্যজনক বলেন আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ। 6 দিন পরে তারা যাচ্ছিলেন, খুব ভালো কথা, কিন্তু তাদের গাড়িতে আবার স্থানীয় লোকজনের ধাক্কা লাগাতে এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এই অনভিপ্রেত ঘটনার পর পুলিশের পক্ষ থেকে তাদেরকে পর্যাপ্ত প্রোটেকশন দেওয়ার প্রেক্ষিতে তারা রাঙ্গামাটি না গিয়ে ফেরত আসাটা অত্যন্ত রহস্যজনক। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। পরে তারা যাচ্ছিলেন। বৃষ্টি থামছেই না রাঙ্গামাটিতে, এতে নতুন করে তৈরি হয়েছে পাহাড় ধসের আতঙ্ক। শনিবার দিনে কিছুটা রোদ দেখা গেলেও রাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এবার। এদিকে একটি মহাদুর্যোগ শেষ না হতেই আরেকটি বিপর্যয়ের সংখ্যায় দিন কাটাচ্ছেন স্বজন হারানো সর্বশান্ত মানুষগুলো। শেখ জালালের ক্যামেরায় রামিম হাসানের প্রতিবেদন। পাহাড়ের গায়ে এমন চমৎকার মেঘ দূর থেকে দেখতে যতটা সুন্দর, সেখানে বাস করা মানুষদের জন্য এখন তা ততটাই ভয়ঙ্কর। রাঙ্গামাটির মানুষের কাছে মেঘ বৃষ্টি এখন আর যা কিছুই হোক সুখের বার্তা নয়। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই এলাকার নাম যুব উন্নয়ন পাড়া। পাহাড় ধসে ক্ষতবিক্ষত এই এলাকাতেই গেছে 17 জনের প্রাণ। ওই ঘটনার 5 দিন পরও ঘরে ফিরতে পারছে না মানুষ। শনিবারের রোদ কিছুটা আশার আলো দেখালেও রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে আবারও আতঙ্কিত তারা। সবাই একটু ভয় আছে, সবাই একটু ভয় করছে এখন, কারণ ওই যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে, মাটির সবটা মানে হালকা হয়ে গেছে। অত আন্ধার হয়েছে না, বৃষ্টি পড়ছে, আমার মনে সন্দেহ করছে আবার পড়বে, চলে গেছে, আবার চলে গেছে। পুরো এলাকাতেই তো এই অবস্থা। পুরো এলাকা দেখেন তো এরকম এই অবস্থা, ওই কতগুলো মানুষ নিখোঁজ হয়ে গেছে। ফায়ার সার্ভিসে যেগুলা বলতেছে সতর্কবাণী দিয়েছে, ওই যে কোনো মুহূর্তে নাকি ঝুঁকিপূর্ণ আবার হওয়ার সম্ভাবনা। তো আমরা এমনি ওই ঘাটতি করতে লইয়া আমি যাচ্ছি, এই ঘর বাড়ি মানে সারা হচ্ছে আর কি। স্থানীয় আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার কেচিনু মার্মা জানালেন, পাহাড় ধসের আগের দিন থেকে শুরু হওয়া বৃষ্টি মাঝে দুদিন কিছুটা বিরতি দিলেও এখনো পর্যন্ত পুরোপুরি থামেনি। কতদিন চলবে তাও বলা যাচ্ছে না। এখানে 11 বছর ধরে আছি, দেখা যাচ্ছে যে এরকম কোনো সময় বৃষ্টি হয় না। তো গত আপনার ওই 13 তারিখে যে রেকর্ডটা করছি আমরা, 12 তারিখে সকাল 6টা থেকে 13 তারিখ সকাল 6টা পর্যন্ত 343 মিলিমিটার আমরা বৃষ্টিপাত রেকর্ড করছি। সর্বোচ্চ একেবারে সর্বোচ্চ এটা। আপনার ক্যারিয়ারে? না, আমার ক্যারিয়ারে সর্বোচ্চ এটা, কোনো সময় এরকম আর বৃষ্টি হয়নি। এই বিধ্বস্ত রাঙামাটির ঘুরে দাঁড়ানোর পথে এখন সবচেয়ে বড় অন্তরায় এই বৃষ্টিপাত। এর ফলে একদিকে যেমন ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, অন্যদিকে করা যাচ্ছে না কোনো সংস্কার কাজ। সবচেয়ে বড় সংকট সাধারণ মানুষের মনের আতঙ্ক, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে পাহাড়। এই বাস্তবতায় আবহাওয়া অফিস বলছে স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছেন গত কয়েকদিনে। আর এই বাস্তবতা যদি চলতে থাকে, সেক্ষেত্রে পাহাড় ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রাণহানির শঙ্কাও। রামিম হাসান, নিউজ 24, রাঙামাটি। রাঙামাটির সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রামিম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম, আপনার প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখছিলাম যে কি রাঙামাটির পরিস্থিতি কি, তো সেখানে যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেমনটা দেখছিলাম যে নতুন করে বৃষ্টি হয়, পাহাড় ধসের আবারও আশঙ্কা তৈরি হয়েছে। তো দিন গড়িয়ে এখন রাত হয়ে গেছে, রাতের পরিস্থিতিটা আসলে স্থানীয়দের কেমন চলছে? এখন বৃষ্টি নেই, কিছুক্ষণ আগে থেকেই বৃষ্টিপাত এলাকাতে কিছুটা স্থগিত রয়েছে বলবো, কারণ কিছুক্ষণ পরপরই কিন্তু বৃষ্টি হচ্ছে।
এবং যেটি বলা হচ্ছিল আমার রিপোর্টে, যেদিন পাহাড় ধসের ঘটনা, সেদিন তার আগের দিন যেই রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেই বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত ছিল। তারপরে এই টানা 6-7 দিনে মাত্র 2 দিন বৃষ্টিপাত সেভাবে হয়নি, তাছাড়া প্রতিদিনই বৃষ্টিপাত হয়েছে, যার ফলে পাহাড়গুলো আসলে শুকানোর সময় পাচ্ছে না, যেটি এখন সবচেয়ে বড় ভয়ের কারণ। এবং বৃষ্টি হলে বা বজ্রপাত হলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাজ করতেছে, তারা নিরাপদ আশ্রয়স্থলের খোঁজে ছুটে যাচ্ছে। এবং যেটি জিজ্ঞেস করছিলেন রাস্তাঘাটের অবস্থা, সেটি যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আসলে এই বৃষ্টিপাতের কারণে এবং আবহাওয়া খারাপ থাকার কারণে যতখানি উন্নতি আমরা আশা করেছিলাম ততখানি হয়নি। অর্থাৎ যে উদ্ধার কাজের পাশাপাশি যে সংস্কারের কাজের কথা আমি বলছিলাম যে বিঘ্ন ঘটছে, এবং রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভেঙে গেছে, সেই জায়গাগুলোতে আরও ধসের সম্ভাবনা রয়েছে, যার ফলে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ কিন্তু বেগ পেতে হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটি মাঝখানের একটি রাস্তা যেটি ভেঙে ধসে গেছে, সেই রাস্তাটি যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত ঠিক না করা যাচ্ছে ততদিন পর্যন্ত বিকল্প রাস্তাতেই পণ্য পরিবহন এবং যে ভারী যান চলাচলের বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো করার জন্য বলা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং রাঙামাটিতে ঢোকার জন্য এখন চট্টগ্রাম থেকে সরাসরি যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি এখন আর ব্যবহৃত হচ্ছে না ভারী যান চলাচলের ক্ষেত্রে, শুধুমাত্র সাধারণ মানুষ ওই জায়গাগুলোতে পারাপার করতে পারছে বা চলাচল করতে পারছে নির্দিষ্ট স্থান পর্যন্ত। এর বাইরে যে খাগড়াছড়ি যে রাস্তাটি, সেই রাস্তাটি ঠিক করে ফেলার চেষ্টা করা হচ্ছে, এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি, কোনো গাড়ি সরাসরি এখন রাঙামাটি শহরে ঢুকতে পারছে না। আর পণ্য পরিবহনের ক্ষেত্রে বেশিরভাগই ব্যবহার হচ্ছে কাপ্তাই লেকের যেই পথটি রয়েছে সেই পথটি, যার ফলে পণ্য পরিবহনের ক্ষেত্রে খরচ বেড়ে যাচ্ছে এবং দাম কিন্তু এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে এলাকাতে। যদিও স্থানীয় প্রশাসনের তৎপরতার কারণে কিছুটা যতখানি আশঙ্কা করা হচ্ছিল দাম বেড়ে যাবে বা যতখানি সংকট তৈরি হবে তার কিছুটা কম মনে হচ্ছে আমাদের কাছে। তো সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি, সামনের দিনগুলো আসলে বোঝা যাবে যে কি হয়। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে বৃষ্টিপাত যদি কমে যায়, থেমে যায়, সেক্ষেত্রে স্বাভাবিক হতে খুব কম সময়ের মধ্যেই সক্ষম হবে বলে রাঙামাটি আমার কাছে মনে হচ্ছে। রামিম, আপনাকে ধন্যবাদ। আপনি অবশ্যই নিরাপদে এবং সাবধানে থাকবেন। আমাদের সঙ্গে রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম হাসান, জানাচ্ছিলেন পাহাড় ধসে বিপর্যস্ত রাঙামাটির সবশেষ খবর। এদিকে খাগড়াছড়ি ও মৌলভীবাজারে পাহাড় ধসে 5 জন নিহত হয়েছে, এর মধ্যে খাগড়াছড়িতে মারা গেছেন 3 শিশু। রবিবার সকালে খাগড়াছড়ি রামগড় উপজেলার বুদুমচড়া গ্রামে পাহাড় ধসের ঘটনায় 2 শিশু এবং লক্ষ্মীছড়া উপজেলার যতীন্দ্র কারবারি পাড়ায়ও পাহাড় ধসে 1 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার টানা বৃষ্টির কারণে এই পাহাড় ধস হয়েছে বলে জানান রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম। এদিকে মৌলভীবাজারে বড়লেখায় পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ডিমাই এলাকায় ভোরে এই ঘটনা ঘটে। এ নিয়ে 6 জেলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 161 জনে। ঈদ উল ফিতরের দিন জাতীয় ঈদগাহের মতো দেশের সব গুরুত্বপূর্ণ ঈদগাহে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, এবার ঈদে মহাসড়কগুলোয় যানজটের মাত্রা কমাতে গার্মেন্টস কারখানাগুলোয় পর্যায়ক্রমে ছুটি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মহাসড়কগুলোয় ভাসমান হাট ও অস্থায়ী দোকান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ কন্ট্রোল রুম বসানো হবে। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঈদগাহ জামাতে পুলিশ নিরাপত্তা প্রদান করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। পুরো জাতীয় ঈদগাহে সিসি ক্যামেরা এবং সিসি ক্যামেরা আওতায় থাকবে। যদি বায়তুল মুকাররমও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ঈদ জামাতগুলো এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ঈদের জামাতগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য নিরাপত্তা বাহিনী সেই কাজ করবে। এবারও খুব একটা সুখবর নেই ঈদের স্বজনদের টানে ঘরে ফেরা মানুষের। নানা সংকটে বেহাল মহাসড়কগুলোয় এবারও তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ ভোগান্তির আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি হাইওয়ে পুলিশের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন গড়ে 13,000 যানবাহন চলাচল করলেও ঈদের সময় এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ।
এরই মধ্যে ঈদের কয়েকদিন বাকি থাকতেই এই মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ও কালিয়াকৈর অংশে সৃষ্টি হয়েছে যানজট। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোতে যানজট আরও বাড়বে বলে আশঙ্কা যাত্রীদের। কাজ করতেছি, ছুটি বাড়ি এগুলারাই খেতেছি, এই কারণে আপনার টাঙ্গাইল মহাসড়কে এবার অন্যবারের তুলনায় তুলনামূলক বেশি জ্যাম হতে পারে। এবারও ঈদের সামনে মনে হয় অনেক জ্যাম করবে। যানজট কমাতে মহাসড়কে পুলিশের বিশেষ তদারকি দল থাকবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। ঈদকে কেন্দ্র করে আমরা যানজট নিরসনে যে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে টোটাল 65 কিলোমিটারের মধ্যে আমরা বিবিধ ব্যবস্থা নিয়েছি। একই অবস্থা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। গাজীপুর চৌরাস্তায় দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে এই মহাসড়ক দিয়ে চলাচল করা যাত্রীদের। এছাড়া এই মহাসড়কের একাংশ দখল করে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও বাজার বসানোয় এবারের ঈদ যাত্রায়ও দীর্ঘ যানজটের আশঙ্কা দেখছেন যাত্রী ও চালকরা। রাস্তার দুপাশে এত বেশি অবৈধ দোকানপাট, গাড়ি পার্কিং, এজন্য আমাদের আসলে চলাফেরা অনেক অসুবিধা। যে সামনে যে একটা ভ্যান রাখছে, কিভাবে এখানে যাইতে হবে, এই সাইডে গাড়ি যাচ্ছে, তাহলে এখানে তো 10 মিনিট সময় এমনি চলে যাবে। রাস্তার উপরে যে বাজারগুলো বসে এটা দ্রুত একটা সঠিক সমাধান চাই, যেন বাজারটা সঠিক একটা জায়গায় স্থানান্তর করে বাজার কর্তৃপক্ষ। তবে ঈদের আগেই দখল হওয়া এসব স্থান দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার। স্থায়ী দোকান নাই আমাদের জানা মতে, কখনো কখনো অস্থায়ীভাবে কিছু লোক বসার চেষ্টা করে, সেগুলো আমাদের নলেজে যখনই আসে আমরা রিমুভ করি। আর আসন্ন ঈদ উপলক্ষে অবশ্যই এগুলোকে আমরা স্পেশাল কেয়ার নেব। ঈদে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী দুর্ভোগ কমাতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জায়গা সংকটে স্থবিরতায় ভুগছে বেনাপোল স্থলবন্দর। ধারণ ক্ষমতা না থাকায় খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। পণ্য রাখার গোডাউনগুলোর অবস্থাও বেহাল। বেনাপোল বন্দর নিয়ে ধারাবাহিক প্রতিবেদন বৃত্তবন্দী বেনাপোলের দ্বিতীয় পর্বে এমন দশার চিত্র তুলে এনেছেন লাকমিনা জেসমিন সোমা। সঙ্গে ছিলেন বেনাপোল প্রতিনিধি মাহবুব বকুল, আর ক্যামেরায় হায়দার আলী। কি রোদ কি বৃষ্টি, খোলা আকাশের নিচে পড়ে থাকে কোটি কোটি টাকার সম্পদ। দিন যায়, মাস যায়, বছরও পেরিয়ে যায়, তবু গতি হয় না মূল্যবান এসব সম্পদের। তাই ভারত থেকে মূল্যবান পণ্য আমদানি করেও শেষ পর্যন্ত ক্ষতির অঙ্ক গুনতে হচ্ছে ব্যবসায়ীদেরকেই। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই স্থলবন্দরের ধারণ ক্ষমতা মাত্র 36,000 টন, অথচ পণ্য হ্যান্ডলিং হচ্ছে 1.5 থেকে 2 লাখ টন। বাড়তি এই 5 গুণ পণ্য খালাস করতে না পারায় সৃষ্টি হচ্ছে তীব্র পণ্যজট। বিভিন্ন টাইপের যে সমস্ত চ্যাসিস গাড়ি আসছে, সেই গাড়িগুলা ট্রেনের গর্তের ভিতরে, বাথরুমের গর্তের ভিতরে, নর্দমার ভিতরে কিভাবে পড়ে আছে আপনি ভাবতেই পারবেন না যে এটা একটা পোর্ট না কি অবস্থা। প্রতি মাসেই কিন্তু প্রায় 70% মাল আমরা এখানে জায়গা দিতে পারছি না। যদি আমাদের সক্ষমতাটা যদি আমরা 100% করতে পারি, সেই রাজস্ব কিন্তু যাবে প্রায় 10,000 থেকে 15,000 কোটি টাকা। এখানেই শেষ নয়, বন্দরে পণ্য রাখার জন্য মান্ধাতা আমলের যে 40টি শেড বা গোডাউন, সেগুলোর অবস্থাও বেহাল। একটু বৃষ্টি হলেই জমে হাঁটু পানি, নষ্ট হয় মালামাল। পণ্য লোড আনলোডের জন্য রয়েছে মাত্র 5টি ক্রেন, এর 4টি আবার নষ্ট। ফর্কলিফটগুলোরও একই দশা। বেনাপোল স্থলবন্দরের গোডাউনগুলোর ধারণ ক্ষমতা এবং অব্যবস্থাপনার চিত্র যখন এমন, তখন স্বার্থান্বেষী একটি ব্যবসায়ী মহল এই গোডাউনগুলোর অপব্যবহার করছেন। ঢাকার গোডাউনগুলোর তুলনায় এই বেনাপোল স্থলবন্দরের গোডাউনগুলোর ভাড়া কম থাকায় এই গোডাউনে নিজেদের পণ্য ফেলে রেখে আমদানিকারকরা ঢাকায় বসে ব্যবসা করছেন। আমরা ট্যারিফ নিয়ে ভাবছি, আসলে উন্নয়ন চাইলে তো ট্যারিফ কিছু হয়তো বাড়বে, এটাই স্বাভাবিক। তবে এখন আমাদের এই পর্যায়টা এটা সার্ভের পর্যায়ে আছে, একটি কমিটি আমরা করে দিয়েছি, সেই কমিটি এটা নিয়ে কাজ করে যাচ্ছে। কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করব। গোডাউনের নিরাপত্তা নিয়েও আছে যথেষ্ট অভিযোগ। কিছুদিন আগেও রহস্যজনকভাবে পুড়ে যায় একটি শেডের মালামাল, যার সুনির্দিষ্ট কারণই খুঁজে পায়নি তদন্ত কমিটি। এই আগুনটা ইলেকট্রিক শর্ট সার্কিটে হয়েছে না কি হয়েছে সেটা আমরা তো জানতে পারি না, হয়তো তদন্ত হয়ে গেছে, এই আর কি। সম্প্রতি কয়েকটি শেডের সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ, তারপরও নানা সমস্যার জালে বন্দী থেকে যাচ্ছে বেনাপোল স্থলবন্দর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, বেনাপোল স্থলবন্দর, যশোর। নতুন ভ্যাট আইনের সংবাদপত্রের উপর আরোপিত হতে যাওয়া ভ্যাট গ্রাহকের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আর সংবাদপত্র সংশ্লিষ্টরা বলছেন হুমকিতে পড়বেন এই শিল্পে জড়িতরা, যা সমাজ পরিবর্তনে গণমাধ্যমের সম্প্রসারণে তৈরি হবে প্রতিবন্ধকতা। বিস্তারিত মাফিয়া মুক্তার প্রতিবেদনে। সংবাদপত্রের উৎপাদন উপকরণ আর বিজ্ঞাপনে 15% ভ্যাট সংবাদপত্র প্রতিষ্ঠানের জন্যই নয়, শঙ্কা তৈরি করছে এই খাতের কর্মরত সহ ভবিষ্যতে এই পেশায় আগ্রহীদের। সংবাদপত্রের সংশ্লিষ্টরা মনে করছেন নতুন ভ্যাটের বোঝা তাদের সাথে চাপে ফেলবে সাধারণ গ্রাহকদেরও। ইউনিভার্সাল ভ্যাট 15% যদি এখানে দেওয়া হয়, তাহলে তথ্যের জানা এবং জানানোর অধিকারটা কিন্তু কিছুটা হলেও সংকুচিত হবে। হ্যাঁ, এটা এমন হতে পারে যে কোনো কোনো পত্রিকা যারা এখন 24 পৃষ্ঠা করে তারা তখন 20 পৃষ্ঠা করবে, তো 20 পৃষ্ঠা করলে 4 পৃষ্ঠা তার অটোমেটিক কমে গেল, তাই না? এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। এই জায়গাগুলো কিন্তু সংবাদপত্র শিল্পকে আমি মনে করি, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে প্রায় বিপর্যয়ের একটা জায়গায় নিয়ে যাবে। সাংবাদিক নেতারা বলছেন এর ফলে সংবাদপত্রই নয়, হুমকি আসবে পুরো গণমাধ্যমে। সংবাদপত্রের যে আয় হয় সেটি মূলত বিজ্ঞাপন থেকে। বিজ্ঞাপনের উপর যখনই ভ্যাট বসানো হবে, তখন বিজ্ঞাপনে ভ্যাট বসানোর কারণে অনেকগুলো টাকা চলে যাবে সেখানে। মালিকরা সংকটে পড়বেন, অর্থনৈতিক সংকটে। সেই সংকটে মালিকরা যতটুকু পড়বেন তার চেয়ে অনেক বেশি সেই সংকট ভোগ করতে হবে শ্রমিকদের। ভ্যাটের চাপ প্রভাব ফেলে ভোক্তার ক্রয় ক্ষমতার উপর, এমন অভিমত অর্থনীতিবিদদের। বলছেন বাজার ব্যবস্থা মাথায় রেখে সংবাদপত্র শিল্পের ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখতে হবে। উৎপাদন খরচ সেটা বাড়াবে এবং আলটিমেটলি এটা গণমানুষ যারা নাকি সংবাদপত্র পড়েন তাদের উপরে যেয়ে পড়বে। এই গণমাধ্যমকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই এবং এখনও আমাদের দেশের অনেকেই এগুলো পড়তে পারেন না, যে মূল্য দিয়ে তাদের কিনতে হয়। সেটা যদি আবার বাড়ে তাহলে সেই জায়গাটা কিছুটা সংকুচিত হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে কিছুটা চিন্তা করার অবকাশ আছে, পার্টিকুলারলি এই সেক্টরটার জন্য, যাতে করে তাদের উৎপাদন খরচ না বাড়ে। সংবাদপত্রের প্রসারে নতুন ভ্যাট আইনের নির্ধারিত হার বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন এই শিল্প সংশ্লিষ্টরা। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফখর জামানের সেঞ্চুরিতে ভারতকে 339 রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান। বিগ ফাইনালে টস ভাগ্যটা সহায় হয় ভারতের। বিরাট কোহলি ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে। ওভালের ব্যাটিং স্বর্গেও সে আহ্বানের সারাটা সাবধানেই দেয়া শুরু করে দুই ওপেনার আজাহার আলী ও ফাখার জামান। কোহলির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার পথে ছিলেন ভারতীয় বোলাররা। তবে ম্যাচের চতুর্থ ওভারে বুমরার বলে কট বিহাইন্ড হলেও নো বলের কারণে সেই যাত্রায় বেঁচে ফেরেন ফখর জামান। এরপরই যেন পাল্টে যেতে থাকে ম্যাচের চিত্র। দুই ওপেনার মিলে গড়ে তোলেন 128 রানের জুটি। আজহার আলী 59 রান করে সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ফখর জামান। এরপর হাফিজের অর্ধশতকে ভর করে নির্ধারিত ওভারে 340 রানের বিশাল স্কোর দাঁড় করায় পাকিস্তান। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরব শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ পাপুয়া নিউগিনির কার্স্টেঞ্জ পিরামিড জয় করে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে বেজ ক্যাম্পে আটকা পড়া বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম এবং ভারতের দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতাকে এখন উদ্ধার করা যায়নি। আজ তাদের উদ্ধারে হেলিকপ্টারে গিয়ে সেখানে ল্যান্ড করতে না পেরে ফিরে এসেছে। সত্যরূপের স্যাটেলাইটের মাধ্যমে সর্বশেষ বার্তাটি এসেছে তাদের উদ্ধারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সহযোগিতা চেয়ে। বার্তায় বলা হয়েছে, পাপুয়া নিউগিনির তিমিকা এয়ারপোর্টের অনুমতি পেতে ইতিমধ্যে 4 ঘন্টা সময় নষ্ট হয়েছে। তাদের যেন দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসকে মুসাকে উদ্ধারের বিষয়ে নির্দেশ দিয়েছেন। আজ এক ফেসবুক বার্তায় জানিয়েছেন, বেজ ক্যাম্পে খাবার আছে, আবহাওয়া অনুকূলে আসার জন্য অপেক্ষা করা হচ্ছে। উদ্ধার পুরো বিষয়টি তদারকি করছে আসিয়ান দপ্তর, বাংলাদেশ এবং ভারতের দূতাবাস। গেল 6 জুন বাংলাদেশ ভারত মৈত্রী উদ্যোগের অংশ হিসেবে ইন্দোনেশিয়ার নাবির থেকে মাউন্ট কার্স্টেঞ্জ জয়ের অভিযান শুরু করেন মুসা, সত্যরূপ ও নন্দিতা। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করবে ঢাকার ভারতীয় হাইকমিশন। এ উপলক্ষে ওই দিন ভোরে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগব্যায়ামের আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন।
এই উপলক্ষে রোববার ভারতীয় হাইকমিশনে এর প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শৃঙ্গলা উপস্থিত থেকে যোগব্যায়াম আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ঢাকার সেলিব্রিটিরা অংশ নিয়ে সবাইকে 21 জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসার আহ্বান জানান। অংশগ্রহণকারীদের টি-শার্ট, যোগ ম্যাট সহ ফ্রি সরঞ্জামাদি দেওয়া হবে বলেও জানান আয়োজকরা। সাংবাদিক গোলাম মোস্তফা ধ্রুবর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও তথ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। অবিলম্বে অনলাইন পত্রিকার সাংবাদিক ধ্রুবর নামে দায়েরকৃত হয়রানিমূলক এ মামলা প্রত্যাহার করা না হলে আগামী বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভের নতুন কর্মসূচি ঘোষিত হয় সমাবেশ থেকে। পাশাপাশি আইনের 57 ধারাকে সাংবাদিক নির্যাতনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে অবিলম্বে এ ধারা বাতিল করতে সরকারকে আহ্বান জানান সাংবাদিক নেতারা। পরে একটি মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পরবর্তীতে সাংবাদিকদের 7 জন প্রতিনিধি স্মারকলিপি প্রদানের জন্য তথ্য মন্ত্রণালয়ে যায়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সব মহলের দাবির মুখেও ভ্যাট নিয়ে কিছুই বলছেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে তিনি জানিয়েছেন, আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের উপর আরোপিত আবগারি শুল্কের নাম ও হার উভয় পরিবর্তন হবে। রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের 17টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে একথা জানান তিনি। এই সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিদ্যমান আইনের কারণে কালো টাকার দৌরাত্ম্য রোধ করা যাচ্ছে না। এই কারণে এর প্রধান উৎস জমি কেনা বেচার ক্ষেত্রে অঞ্চলভিত্তিক জমির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত। বাজেটে তো যেটা হয় সেটা একটা প্রস্তাব। এই বাজেটটা পাস হয় যখন, তখন সেই সব প্রস্তাব অনেকগুলি পরিবর্তিত হয়। বিশেষ করে এই ধরনের বিষয়ে, যেখানে রেট বেশি হলো, 800 টাকা হলো না 500 টাকা হলো, এই ধরনের ব্যাপারে পরিবর্তন হয়। আমি ইতিমধ্যেই বলেছি যে এত চিৎকার যখন বাজারে আছে, সুতরাং এইগুলো একটু পরিবর্তন সেখানে হবে। প্রস্তাবিত বাজেটে জনগণের উপর ভ্যাটের বোঝা চাপানোকে অনাকাঙ্ক্ষিত ও আত্মঘাতী বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। রোববার সংসদে বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, সরকার মেয়াদের শেষ সময় নিয়ে এমন সিদ্ধান্তে হতাশ জনগণ। এছাড়া জনগণের ব্যাংক আমানতের উপর অর্থমন্ত্রীর নজর পড়েছে অভিযোগ করে বলেন, একদিকে ভ্যাট, অন্যদিকে আবগারি শুল্কের জন্য কারো কাছে এই বাজেট গ্রহণযোগ্য হয়নি। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক সহ দেশি বিদেশি পরামর্শ যারা দিয়েছেন, ভ্যাটের বোঝা জনগণের চাপিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে। এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। জাতি হিসাবে আমরা সামনে চলব, হঠাৎ করে থেমে যাব কেন? এই প্রশ্নে দেশের মানুষ হতাশ, নির্বাক। মাননীয় স্পিকার, এর ফলে দেশের প্রায় 2 কোটি মানুষ কর্মসংস্থান হারাবে। আবগারি শুল্কের কারণে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের আশঙ্কা। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি। ফিরব শিগগিরই, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ লন্ডনবাসী। প্রায় 1500 বিক্ষোভকারী সেখানে জড়ো হন এবং তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এদিকে গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় নিখোঁজ 58 জন আর বেঁচে নেই বলে ধারণা লন্ডন পুলিশের। সাবরিনা মমতাজের প্রতিবেদন।
লন্ডন অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ কিংবা মারা যাওয়াদের সম্পর্কে সার্বক্ষণিক খবরাখবর নিশ্চিত করছেন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি। মৃতের সংখ্যা ক্রমে বাড়ার আশঙ্কা করছেন তিনি। 58 জনকে এখনো পর্যন্ত আমরা মৃত কিংবা নিখোঁজ বলছি। চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারণে মৃতের সংখ্যা দুঃখজনকভাবে আরও বাড়তে পারে। 52টি পরিবারের সাথে কথা হয়েছে। বিবিসির নিজস্ব এক জরিপে মৃতের সংখ্যা সর্বমোট 70 জনের মতো হতে পারে বলে জানানো হয়েছে। পুড়ে যাওয়া ফ্ল্যাটগুলো থেকে মরদেহ উদ্ধারের আশায় দমকল কর্মীরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছে। এই অভিযান সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রশাসন। এর আগে শনিবার মেয়র বাসভবনের সামনেই তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে হাজারো জনতা। তারা মূলত মেয়র দল ও ডিইউপির সম্ভাব্য জোট সরকার গঠনের বিপক্ষে অবস্থান নেয়। একই সাথে আগুনে পুড়ে এত মানুষের মারা যাওয়ার ঘটনায় মে সরকারের ব্যর্থতাকে দায়ী করে। প্রধানমন্ত্রী কাছ থেকে নেতৃত্ব দেখছে না, হতাশাজনক সময়। টেলিভিশনে তার যে ভাষণ দেখলাম সেখানে কোনো আবেগ ছিল না, আন্তরিকতা ছিল না। তাকে রোবোটিক মনে হচ্ছে। তাকে বিদায় নিতে হবে। আগুনের এই ঘটনায় থেরেসা মে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই তীব্রতর হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের জন্য যে সহায়তার ঘোষণা দিয়েছেন তা যথেষ্ট নয় বলে দাবি হতাহত ও তাদের স্বজনদের। সাবরিনা মমতাজ, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে গাড়িবহরে হামলায় বিএনপি মহাসচিব সহ আহত 15। হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ বললেন খালেদা জিয়া। এই হামলা অন্যায়, তদন্ত হবে বললেন ওবায়দুল কাদের। ফিরে আসার রহস্যজনক বলছেন হাসান মাহমুদ। রাঙামাটিতে অবিরাম বৃষ্টি, আরও বিপর্যয়ের শঙ্কা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে পাহাড় ধসে নিহত 5। স্থান সংকটে স্থবির বেনাপোল স্থলবন্দর, গোডাউনগুলো বেহাল। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে সম্পদ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে 339 রানের টার্গেট দিল পাকিস্তান। ফখর আজমের সেঞ্চুরি। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।